বিভিন্ন রাজ্যে বলুন, কেন্দ্রে বলুন, তাহলে সেই সরকার কি করে বৈধতা পেতে পারে? সরকার আমাদেরকে যে ভোটার কার্ড দিল, সরকারই আমাদেরকে আধার কার্ড দিল, সরকারই আমাদেরকে প্যান কার্ড দিল, সরকারই আমাদেরকে জব কার্ড দিল, তাহলে সরকারের দেওয়া ডকুমেন্ট সরকারি ক্ষেত্রেই সেটা ইনভ্যালিড। এটা কেমন ধরনের একটা দ্বিচারিতা? এই প্রশ্ন কিন্তু সাধারণ মানুষ তুলছে। প্রথমে আমাদের জানতে হবে কাদেরকে এই SIR এর ফর্ম ফিল আপ করতে হবে। সর্বপ্রথম আপনার চ্যানেলের সকল শ্রোতা এবং দর্শকদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আমরা জানি যে বিহার রাজ্যে অর্থাৎ আমাদের প্রতিবেশী রাজ্যে SIR অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা ভোটার তালিকার যে একদম পুরো নিবিড় সংশোধনী সেটা কিন্তু অলরেডি শেষের দিকে বা কমপ্লিট হতে চলেছে। আমাদের পশ্চিমবঙ্গেও মোটামুটি আর কিছুদিনের মধ্যেই সে কাজ শুরু হবে। অর্থাৎ 2002 সালে এই কাজ শেষবারের মতো হয়েছে, আবার 2025 সালে পশ্চিমবঙ্গে এই কাজ হতে চলেছে। তো এই ব্যাপারটা নিয়ে জনগণের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে। বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে এগুলোকে নিয়ে সিরিয়াস হচ্ছেন। তারা কি করব না করব, বা আমার নাম ভোটার তালিকায় থাকবে কিনা, আমার ফ্যামিলির কারোর নাম ভোটার তালিকায় থাকবে কিনা বা বাদ পড়ে যাবে কিনা, এই নিয়ে কিন্তু মানুষ একটা চিন্তার মধ্যে আছে, একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে যে যদি নাম বাদ পড়ে যায় তাহলে কিভাবে সেটাকে রিকভার করা হবে। এবং যে 11 দফা ডকুমেন্টের কথা বলা হয়েছে সেই ডকুমেন্টসগুলো সকলের হয়তো নেই বা কারো একটাও নেই। তো এই যে যাদের নেই তারা কিন্তু বেশি রকম চিন্তাতে আছে, তারা অত্যন্ত উদ্বিগ্নতার মধ্যে আছে। তো এই ব্যাপারটা নিয়ে আজকে আমি যারা শ্রোতা আছেন বা যারা সাধারণ মানুষ আছেন তাদের এই উদ্বেগ কি করে দূর করা যায়, বা সরকারের এই পদক্ষেপ আসলে মানুষকে কতটা স্বস্তি দেবে বা মানুষের জন্য কতটা উপকারী, বা সরকার চাইলে এই ধরনের পরিস্থিতি সৃষ্টি নাও করতে পারতেন কিনা, বা কিভাবে এই ব্যাপারটাকে এড়ানো যেত, এই ব্যাপারগুলোকে নিয়ে আমি ছোট্ট একটা আলোচনা পেশ করছি যাতে করে সাধারণ মানুষের এরকম পরিস্থিতিকে মোকাবিলা করাটা সহজ হয়। প্রথমে আমাদের জানতে হবে কাদেরকে এই SIR এর ফর্ম ফিল আপ করতে হবে, অর্থাৎ কারা কারা ফর্ম ফিল আপ করবে। ফর্ম ফিল আপ সকলকেই করতে হবে। সকলকে মানে যাদের ভোটার তালিকায় নাম আছে বা যারা ভোটার হওয়ার যোগ্য তাদেরকেই ফর্ম ফিল আপ করতে হবে, ছোট বাচ্চাদের জন্য কিন্তু বিষয়টা নয়। আর কি কি ডকুমেন্ট বৈধতা পাবে তার তালিকাও কিন্তু আমি এখানে পেশ করব বা আপনাদেরকে বলে দেবো। আপনারা যদি পারেন নোট করে নেবেন, বা নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট ECI এর ওয়েবসাইট সেখানেও কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর বয়সের একটা ক্যাটাগরি করা হয়েছে, কোন বয়স থেকে কোন বয়সের মানুষের কি নথিপত্র লাগবে সেটাও আমি বলে দেবো। আর সরকার এই ধরনের হয়রানি যে এড়াতে পারতেন সেটা কিভাবে এড়াতে পারতেন সেটাও আমরা আজকে আলোচনা করব। যে সমস্ত ডকুমেন্টগুলোকে নির্ধারিত করে দেওয়া হয়েছে 11টি ডকুমেন্ট, এই 11টি ডকুমেন্টের মধ্যে সহজলভ্য মানুষের কাছে যে ডকুমেন্টগুলো 4 দফা, প্রধানত এপিক কার্ড মানে ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, রেশন কার্ড বা জব কার্ড, এই ধরনের যে কার্ডগুলো এগুলো কিন্তু সাধারণ মানুষের কাছে খুব অ্যাভেলেবেল। কিন্তু মজার বিষয় হলো নির্বাচন কমিশন এই 4-5টা ডকুমেন্টসকে 11 দফা যে তালিকা দিয়েছে তার মধ্যে রাখেনি। এই না রাখাটাতেই কিন্তু সাধারণ মানুষ অত্যন্ত ব্যতিব্যস্ত, অত্যন্ত উদ্বিগ্ন হয়ে আছে। এই 11 দফার মধ্যে যদি এই 5টা বা 4টেকে রেখে দিত তাহলে সকলের কাছেই মোটামুটি এগুলোর মধ্যে 2-1টা ডকুমেন্টস আছে। কিন্তু যেগুলোকে ডকুমেন্ট হিসাবে নির্ধারিত করেছে 11 দফা, সেগুলো কিন্তু সাধারণ মানুষের কাছে অতটা সহজলভ্য নয়, একটু কঠিন ব্যাপার হয়ে যাবে। তাই সরকারের এ ব্যাপারে নজর দেওয়াটা খুবই প্রয়োজন বলে আমি একজন সাধারণ মানুষ হিসেবে মনে করছি, বা সমাজের বিভিন্ন মানুষের সঙ্গে মেলামেশা করে তাদের যে মতামত উঠে এসছে সেই জায়গা থেকে আমি এই কথাগুলো বলছি। এবং এই বিষয়টাকে কেন্দ্র করে নানান ধরনের প্রশ্ন উঠছে, সাধারণ মানুষ নানান ধরনের কথা তুলছে যে সরকার আমাদেরকে যে ভোটার কার্ড দিল, সরকারই আমাদেরকে আধার কার্ড দিল, সরকারই আমাদেরকে প্যান কার্ড দিল, সরকারই আমাদেরকে জব কার্ড দিল, তাহলে সরকারের দেওয়া ডকুমেন্ট সরকারি ক্ষেত্রেই সেটা ইনভ্যালিড। এটা কেমন ধরনের একটা দ্বিচারিতা? এই প্রশ্ন কিন্তু সাধারণ মানুষ তুলছে। আর দ্বিতীয় যে কথাটা, আধার কার্ড প্রত্যেকটা ক্ষেত্রে লিঙ্ক আমাদেরকে করতে হয়েছে, মানে আমরা আধার কার্ড লিঙ্ক করতে ব্যতিব্যস্ত হয়ে পড়েছিলাম। প্রতিটা ক্ষেত্রে এমন কোনো ক্ষেত্র নেই যেখানে আধার কার্ডের প্রয়োজন হয়নি বা আধার নাম্বার লিঙ্ক করার প্রয়োজন হয়নি। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে যেখানে আধার কার্ডের লিঙ্ক বা আধার নাম্বারের লিঙ্ক বাধ্যতামূলক করা হয়েছে, অথচ সেই আধার কার্ডকে নির্বাচন কমিশনের যে ভোটার তালিকা সংশোধনের কাজ সেখানে কিন্তু গ্রহণযোগ্যতা দেওয়া হয়নি। তাহলে সেই আধার কার্ডকে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে এত হয়রানি করে
লিঙ্ক করার নিদানটা সরকার কেন দিয়েছিল, এই প্রশ্ন কিন্তু সাধারণ মানুষের মনে দানা বাঁধছে বা সাধারণ মানুষ করছে। 2002-এর পরবর্তী ক্ষেত্রে ভোটার তালিকায় বিভিন্ন রকম কারচুপি হয়েছে বা ভোটার তালিকাটা আবার সংশোধনের প্রয়োজন পড়ছে 2025-এ, মানে আগের ভোটার তালিকাটা ঠিকঠাক থাকেনি, অর্থাৎ ভুলে ভরা একটা ভোটার তালিকা বলা যেতে পারে। তাহলে যে ভোটার তালিকাটা ভুলে ভরা, যেটাকে নিবিড়ভাবে সংশোধনের প্রয়োজন দেখা দিল, তাহলে সেই ভোটার তালিকা অনুযায়ী ভোট হয়ে যে সরকারগুলো গঠিত হয়েছে, বিভিন্ন রাজ্যে বলুন কেন্দ্রে বলুন, তাহলে সেই সরকার কি করে বৈধতা পেতে পারে, এই প্রশ্নও কিন্তু আমার আপনার মনে দানা বাঁধছে বা আমার আপনার এই প্রশ্ন মনে উকি দিচ্ছে। কিন্তু এই প্রশ্ন বা এই ধরনের কৈফিয়ত করে আমাদের লাভ হবে না, কারণ আমাদের এই কৈফিয়ত গুলো সরকারের কানে পৌঁছাবে না বা সরকার আমাদের এই ধরনের প্রশ্নগুলো নিয়ে অতটা ভাবে না। এখন আমাদেরকে যেটা করতে হবে যে ওই পরিস্থিতিতে এসআইআর যখন শুরু হবে, পশ্চিমবঙ্গে এখনো নোটিশ দেয়নি সরকারিভাবে, যখন নোটিশ দেবে তখন হয়তো তাড়াহুড়োর মাথায় আপনারা সবকিছু জোগাড় করে উঠতে পারবেন না, তাই আমি আপনি সকলে এটাকে নিয়ে প্রস্তুতি নিয়ে রাখি। সেই উদ্দেশ্যেই আজকে আপনাদেরকে এই ভিডিও বার্তা আমি দিচ্ছি বিএম নিউজ এইচডি চ্যানেলের মাধ্যম দিয়ে। যে সমস্ত মানুষকে, অর্থাৎ যারা ভোটার, তাদেরকে 3টে ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে বয়স অনুযায়ী। সেই 3টে ক্যাটাগরি আপনারা ভালো করে শুনে নেবেন। জন্ম তারিখ অনুযায়ী এই ক্যাটাগরিটা ভাগ করা হয়েছে। যাদের জন্ম 1 জুলাই 1987-র আগে, তারা একটা ক্যাটাগরি। আর 1 জুলাই 1987 থেকে নিয়ে 1 জানুয়ারি 2002 এই একটা ক্যাটাগরি। আর 1 জানুয়ারি 2002-এর পরবর্তী আর একটা ক্যাটাগরি। এবার এই যে 3টে ক্যাটাগরি, এই 3টে ক্যাটাগরি অনুযায়ী আপনার 11 দফা ডকুমেন্ট থেকে কার কোনটা লাগবে সেটা আপনারা জেনে নেবেন। তবে প্রথমত আপনারা এই 11 দফা ডকুমেন্টগুলো কি কি লাগবে সেগুলো জেনে নেন। প্রথমত যে ডকুমেন্টের কথা বলা হয়েছে সেটা হচ্ছে যে কেন্দ্রীয় বা রাজ্য সরকার বা কোনো রাষ্ট্রায়ত্ত সংস্থার দ্বারা কর্মচারীদের দেওয়া সচিত্র পরিচয়পত্র বা পেনশন পেমেন্ট অর্ডার, এটা একটা পরিচয়পত্র 1 নম্বর। 2 নম্বরে যেটাকে রাখা হয়েছে ভারত সরকার বা স্থানীয় কর্তৃপক্ষ, ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি বা কোনো রাষ্ট্রায়ত্ত সংস্থার দ্বারা 1 জুলাই 1987-র আগে জারি করা যে কোনো পরিচয়পত্র বা সার্টিফিকেট বা নথি, এটাও ডকুমেন্ট হিসাবে গ্রহণযোগ্য হবে। 3 নম্বর যে ডকুমেন্টের কথা বলা হয়েছে উপযুক্ত কর্তৃপক্ষের দ্বারা জারি করা জন্ম সার্টিফিকেট, উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা জারি করা বা ইস্যু করা জন্ম সার্টিফিকেটটাও কিন্তু ভ্যালিড হিসাবে গণ্য হবে। 4 নম্বর যে ডকুমেন্টের কথা বলা হয়েছে সেটা হচ্ছে পাসপোর্ট। এখন সবই ইন্টারন্যাশনাল পাসপোর্ট, সেই পাসপোর্ট যদি থাকে আপনার, সেটাও একটা ভ্যালিড ডকুমেন্ট হিসাবে গণ্য হবে। 5 নম্বর স্বীকৃত কোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে জারি করা মাধ্যমিক বা উচ্চ শিক্ষার যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটটাও গ্রহণযোগ্য হবে। 6 নম্বর উপযুক্ত রাজ্য কর্তৃপক্ষ দ্বারা জারি করা স্থায়ী ঠিকানার সার্টিফিকেট, এটাও কিন্তু গ্রহণযোগ্য হবে। 7 নম্বর অরণ্যের অধিকার আইন অনুযায়ী প্রদত্ত সার্টিফিকেট, যারা অরণ্যে বসবাস করে, আদিবাসী সম্প্রদায়ের মানুষ বা অন্য সম্প্রদায়েরও যারা অরণ্যের অধিবাসী, তাদেরকে একটা সার্টিফিকেট দেওয়া আছে, তারা সেই সার্টিফিকেট প্রোভাইড করতে পারবে। 8 নম্বর উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা জারি করা ওবিসি, এসসি, এসটি বা অন্য কোনো জাতিগত যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটটাও গ্রহণযোগ্য হবে। 9 নম্বর জাতীয় নাগরিক পঞ্জি, অর্থাৎ যেখানে এই নাগরিক পঞ্জি প্রযোজ্য সেই এলাকার মানুষ তারা এই জাতীয় নাগরিক পঞ্জিটাকেও ডকুমেন্টস হিসাবে প্রোভাইড করতে পারবে। 10 নম্বর রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা প্রদত্ত পারিবারিক রেজিস্টার, এটাও কিন্তু গ্রহণযোগ্য হবে। আর 11 নম্বর যে নথিটাকে গ্রহণযোগ্য হিসাবে ধরা হয়েছে সেটা হচ্ছে সরকার দ্বারা প্রদত্ত কোনো জমি বা বাড়ির অ্যালটমেন্ট সার্টিফিকেট। তাহলে এই 11 দফা ডকুমেন্ট আমাকে আপনাকে সঙ্গে রাখতে হবে। এবার কাদের কোন ডকুমেন্ট দেখাতে হবে এটা মাথায় রাখবেন, ভালো করে শুনে নেন। ওই যে প্রথম যে ক্যাটাগরির মানুষ যাদের জন্ম 1 জুলাই 1987-র আগে, 1 জুলাই 1987-র আগে যে সমস্ত মানুষ 2002 সালের ভোটার তালিকায় তাদের নাম দেখাতে পারবেন, অর্থাৎ 2002 সালের ভোটার তালিকা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন। এখনো হয়তো সব বুথের পাওয়া যাচ্ছে না, কিন্তু নোটিশ জারি হওয়ার আগে সব বুথেরই ভোটার লিস্ট আপনি পেয়ে যাবেন নির্বাচন কমিশনের ওয়েবসাইটে। সেখান থেকে আপনি দেখে নেবেন যাদের জন্ম 1987 1 জুলাইয়ের আগে,
তাদের যদি 2002-এর ভোটার তালিকায় নাম থাকে তাহলে তারা ওই নামের জায়গাটা জেরক্স করে ওই ফর্মের সঙ্গে দিয়ে দেবেন, তাহলেই তাদের আর কোনো ডকুমেন্ট লাগবে না। এবার কোনো কারণে যদি তাদের নাম না উঠে থাকে অথচ জন্ম 1987 পয়লা জুলাইয়ের আগে, তখন তারা এই 11 দফার মধ্যে যে কোনো একটা ডকুমেন্টকে সাবমিট করবেন। এটা গেল 1 নম্বর ক্যাটাগরির মানুষের জন্য। 2 নম্বর ক্যাটাগরি 1 জুলাই 1987 থেকে 1 জানুয়ারি 2002-এর মধ্যে যাদের জন্ম, এই মানুষগুলোকে দুটো নথি সাবমিট করতে হবে। একটা হচ্ছে নিজের জন্য আর একটা হচ্ছে বাবা কিংবা মায়ের জন্য। নিজের জন্য কি দেবে না, ওই যে 2002-এ যদি ওদের কারোর নাম উঠে যায় ভোটার তালিকায়, অনেকের উঠে গেছে, তাহলে তারা দেখে নেবেন 2002-এর ওই ভোটার তালিকায় নাম থাকলে ওই নামের জায়গাটা জেরক্স। আর বাবা মায়ের জন্য ওই 2002-এর ভোটার তালিকার নামের জায়গাটা জেরক্স দিলেও হবে, কিংবা ওই 11 দফা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট দিতে হবে। নিজের জন্যও তাই, নিজের জন্য 2002-এর ভোটার তালিকা কিংবা 11 দফা, বাবা অথবা মায়ের জন্য ওই ভোটার তালিকার অংশ কিংবা 11 দফার মধ্যে যে কোনো একটা। 2 নম্বর ক্যাটাগরি ক্লিয়ার। 3 নম্বর ক্যাটাগরিতে 2002 1 জানুয়ারির পরে যাদের জন্ম, তাদের তো ভোটার লিস্টে নাম থাকার কথা নয়। এদের জন্য 3টে ডকুমেন্ট লাগবে। একটা নিজের জন্য, ওই 11 দফার মধ্যে যে কোনো একটা। 2 নম্বর বাবার জন্য, বাবার ভোটার লিস্টের 2002-এর ওই জায়গাটাও দিতে পারেন কিংবা 11 দফার মধ্যে বাবার যে কোনো একটা। আর মায়ের জন্য ওই 2002-এর ভোটার তালিকায় নাম থাকলে সেই অংশটা, নতুবা ওই 11 দফার মধ্যে যে কোনো একটা। তাহলে 3টে ক্যাটাগরির মানুষ, তাদেরকে এই রকম ভাবে এই 11 দফা ডকুমেন্ট আর সেই সঙ্গে 2002-এর ভোটার তালিকা, এই ব্যাপারগুলোকে মাথায় রেখে আপনাকে ডকুমেন্ট জোগাড় করে রাখতে হবে। এবং নির্দিষ্ট সময়ে যখন নোটিফিকেশন জারি হবে, প্রত্যেকটা বুথেতে একজন করে অফিসার থাকবেন, বিএলও বুথ লেভেল অফিসার, তার কাছে যাবেন, ফর্ম নেবেন এবং প্রয়োজনে তার সঙ্গে পরামর্শ করবেন, তার সঙ্গে সহযোগিতা করবেন এবং নিজের নামটা যেন ভোটার তালিকায় থাকে সেই মতো ভাবে আপনারা ফর্ম ফিল আপ করে জমা দেবেন। এটা একটা বাড়তি হয়রানি প্রত্যেকের। সরকার যদি চাইতেন, এবার মূল কথায় আসি, যে এই হয়রানিটা থেকে সকল মানুষকে পরিত্রাণ না দিতে পারলেও কিছু মানুষকে অন্তত পরিত্রাণ দেওয়া যেত। অর্থাৎ 2002 সালের ভোটার তালিকায় যাদের নাম ছিল, তারা তো একবার অলরেডি এরকম ধরনের ডকুমেন্ট প্রোভাইড করেই তাদের নামটা টিকিয়েছিলেন। তাহলে তারা তো একবার পরীক্ষা দিয়েছেন, তাহলে তাদের নামগুলোকে তো সরকারের খাতাতে অলরেডি এন্ট্রি করাই আছে। আবার তাদেরকে ফর্ম ফিল আপের ঝামেলা ঝক্কিতে ফেলতে নাও পারতেন। হ্যাঁ, যাদের ব্যাপারে ডাউট আছে, সরকারি নথি যাদের কাছে নেই, মানে সরকারের কাছে যাদের নথি নেই, তাদেরকে ফিল্টার করে যদি বাদ দিয়ে দিত, দিয়ে এবার যাদের ব্যাপারে ডাউট আছে তাদেরকে যদি ডকুমেন্ট সাবমিট করার বা ফর্ম ফিল আপ করার নিদান দিত, সেটা বোধ হয় আরো অনেকটা ভালো হতো এবং সকল মানুষের হয়রানি অন্তত হতো না। তো এই ব্যাপারটা আমাদেরকে ভাবতে হবে, সরকারকেও ভাবতে হবে এবং নিজের নিজের নাম যেন ভোটার তালিকায় থাকে বা রাখতে পারি, সেই ব্যাপারে সরকার যেমন দিক নির্দেশনা দিচ্ছেন সেই মতো আমাদেরকে বিএলওদের সঙ্গে সহযোগিতা করে নিজের কাজটা নিজেকে করে নিতে হবে। তাই আগে ভাগে আপনারা প্রত্যেককে ভাই সতর্ক হয়ে যাবেন, ডকুমেন্ট রেডি রাখবেন এবং যখন যা করণীয় সেই অনুযায়ী নোটিফিকেশন লক্ষ্য রেখে করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ক্ষেত্রে এই সংক্রান্ত আবার যদি কোনো তথ্য আমাদের সামনে আসে, অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করার জন্য আবার আমরা ভিডিও আপলোড দেব। সকলকে আবারও একবার ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও বা আজকের এই ভিডিও বার্তা এখানে শেষ করছি। ধন্যবাদ।